রাত 1:40। হঠাৎ একজন নার্স এসে অধরাকে বলল, সেই কখন থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। যান, কোনো এক জায়গায় গিয়ে বসে থাকুন। এভাবে রোগীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না। রাত 3:06। হঠাৎ একটি মহিলা এসে অধরাকে বলল, এই যে শুনছ মা, এই 3য় তলায় অপারেশন থিয়েটারটা কোনো দিকে একটু বলবে? আমার মেয়েকে নিয়ে গেছে সেখানে। আমার নাতিনাতনি হবে তো তাই। অধরা হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই দিকে। অধরার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। এটা যে কোনো মানুষের গলা তা বোঝার উপায় নেই। তাই মহিলাটি বলল, কি হয়েছে মা তোমার? তোমার গলা এমন লাগছে কেন? আর তুমি এইভাবে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? উত্তর না পেয়ে, আচ্ছা মা, তোমার সাথে পরে কথা হবে। আমি আগে একটু আমার মেয়েকে দেখে আসি। থাকো তুমি। মহিলাটি চলে গেল। ভোর 5:23। একজন ক্লিনার এসে অধরাকে বলল, দেখি, একটু সরে দাঁড়ান তো। জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই। কি হলো সরুন? অধরা টলতে টলতে সরে দাঁড়াল। অধরা এমনভাবে টলছে যেন মনে হচ্ছে সারা রাত নেশা করেছে। কিন্তু না, সে নেশা করেনি। বরং সারা রাত হসপিটালের 305 নং কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, দরজার বাইরেই দাঁড়িয়েছিল। কারণ ভেতরে ঢোকা যে তার নিষেধ। ক্লিনার কাজ করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর 305 নং কেবিনের দরজা খুলে বেরিয়ে এলেন আরিফা বেগম। দরজা খুলেই দেখলেন অধরা দাঁড়িয়ে আছে দরজার সামনে। স্পষ্ট বুঝতে পারলেন মেয়েটা সারা রাত ঘুমায়নি। অপূর্ব সেই চোখ দুটির নিচে কালো দাগ পড়ে গেছে। কিন্তু অধরাকে কিছু না বলে আরিফা বেগম সেখান থেকে চলে গেলেন। অধরা তার চলে যাওয়াটা দেখল। কিছুক্ষণ পরে সে রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকল। রুমের ভেতরে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার কাছে। তারপর আস্তে আস্তে বেডের দিকে এগোল। বেডে থাকা রোগীর হাতটা ধরে আস্তে আস্তে বলতে লাগল, আফনান, আফনান, ওঠো। আর কত নাটক করবা? অনেক হয়েছে, এবার বন্ধ করো তোমার এই নাটক। জানো, এই হসপিটালের ডাক্তাররা কি বলেছে? বলেছে, তুমি নাকি কোমায় চলে গেছ। তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাকি অনেক কম। আরে, পাগল হয়ে গেছে এই ডাক্তাররা। তারা জানে না যে তুমি নাটক করছো। আমার উপর রেগে আছো বলে তুমি এমনটা করছো। ওহ, কি করে ওনারা বুঝবেন বলো তো? রাগ মাপার যন্ত্রটা তো এখনো আবিষ্কারই হয়নি। এই, তুমি কি আমায় শুনতে পাচ্ছ না? এই ওঠো, প্লিজ ওঠো। দেখো আমি এসেছি তোমার কাছে। আমাকে একটু জড়িয়ে ধরবে না? শোনো না, আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না। সব সময় তোমার সাথে থাকব। আর কখনো তোমায় রাগাবো না। ওঠো না। হঠাৎ অধরার চোখ পড়ল আফনানের পেছনের কাচের জানালার উপরে। অধরা আবার বলল, দেখো আফনান, আমার চোখের কাজল লেপটে গেছে। তুমি বকবে না এবার আমায়? কথা দিলাম, এবার থেকে তুমি যখনই আমাকে সাজতেন বলবে আমি সাজব। আমি শুধু তোমার জন্য সাজব। যেখানে যেতে বলবে সেখানেই যাব। তুমি যেভাবে চা খেতে বলবে ঠিক সেভাবেই খাব। কথা দিলাম তোমায়। হঠাৎ অনেক জোরে জোরে কাঁদতে লাগল অধরা। সব আমার দোষ। সব 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 দোষ আমার। আমায় ক্ষমা করে দাও। আজ আমার জন্য তোমার এই অবস্থা।
আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে আজ তুমি দিশা আপুর সাথে সুখে সংসার করতে পারতে। এই শুনছ তুমি? প্লিজ ওঠো, আমার দিকে তাকাও, কথা বলো আমার সাথে। কথাগুলো অধরা আফনানকে বলছে। আফনান সেই মানুষটা যাকে অধরা খুব ভালোবাসে, যার জন্য সারা রাত কেবিনের বাইরে দাঁত ওড়িয়েছিল। কিন্তু আফনান এখন কোমায়। ডাক্তাররা বলতে পারছেন না তার কবে হুঁশ ফিরবে বা আদেও ফিরবে কিনা। চোখে লোনা পানি নিয়ে আফনানের বুকের উপরে নিজের মাথাটা রাখল অধরা। তারপর চোখ বুজে হারিয়ে গেল ওর অতীত জীবনের ঘটনায়। ভাবতে থাকল কিভাবে ওর পরিচয় হয় আফনানের সাথে। ভাবতে থাকল কেন আজ আফনানের এই দশা। চলুন পাঠকগণ, আমরাও দেখে আসি কি হয়েছিল তাদের জীবনে। ফ্ল্যাশব্যাক। সবুজ ঘাসে ঘেরা বাগানটির সামনেই সদর দরজা। আর দরজায় দাঁড়িয়ে আছে পূর্ণিমা আপু। বেস্ট অফ লাক অধরা, ভালোভাবে যেও। পূর্ণিমার পাশে দাঁড়ানো আলো আপু বলল, রাস্তাঘাট দেখে শুনে যাবে আর ভালোভাবে ইন্টারভিউটা দেবে। ওকে ওকে আপু, তোমরা সবাই দোয়া করো। রাজিয়া বেগমের কাছে এসে অধরা বলল, আসি মামনি, দোয়া করো। আসো মা, ভালোভাবে ইন্টারভিউটা দিও। সবাইকে সালাম দিয়ে অধরা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেল। 25 মিনিট পরে অধরা দাঁড়িয়ে আছে একটা 8তলা ভবনের সামনে। AR গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির অফিস এটি। এখানে অধরা এসেছে চাকরি খুঁজতে। আজ ওর ইন্টারভিউ। অফিসের প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগে ও মনে মনে আল্লাহকে ডেকে নিল। তারপর অফিসের মধ্যে গেল। অফিসের প্রথম তলাতেই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। অফিসে ঢুকেই অধরা দেখল সারা অফিস লোকজনে ভর্তি। বাবা, এত লোক! কত লোক এসেছে এখানে ইন্টারভিউ দিতে, কিন্তু টিকবে তো মাত্র 20 জন। আর এই 20 জনের মধ্যে কি আমি টিকতে পারব? ঈশ্বর, ভুল হয়ে গেছে একটা। কোম্পানির এমডির পিএর পদে জব করতে পারলে ভালো স্যালারি পাওয়া যাবে, সেটা ভেবেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি। এই পোস্টের জন্য তো মাত্র একজনকেই নেবে। আমি কি হতে পারবো সেই একজন? একটি চেয়ারে বসে বসে অধরা এই কথাগুলো ভাবছিল। তারপর হঠাৎ করে ওর ডাক পড়ে গেল। অধরা তড়িঘড়ি নিজেকে একটু গুছিয়ে নিয়ে ইন্টারভিউয়ের রুমে গেল। রুমের দরজাটা খোলার পর, মে আই কাম ইন স্যার? রুমটিতে 2টি লোক ছিল। প্রথম জন একটি বড় চেয়ারে বসা আর দ্বিতীয় জন বসেছেন তার পাশের একটি ছোট চেয়ারে। দ্বিতীয় লোকটি বলল, আরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় লোকটি অধরাকে নানা প্রশ্ন করতে থাকে আর অধরাও উত্তর দিতে থাকে। একটা সময় পরে অধরা মনে মনে ভাবল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই লোকটা আমাকে এত প্রশ্ন করছে কিন্তু ওই লোকটা তো আমাকে কিছু জিজ্ঞাসাই করছে না, তাকাচ্ছেও না আমার দিকে। যখন দুজনই আমাকে পছন্দ করবে তখনই তো আমি চাকরিটা পাব। বোঝা হয়ে গেছে এই চাকরিটা আর আমার কপালে জুটবে না। কথাগুলো ভাবতেই অধরার মনটা একটু খারাপ হয়ে গেল। মিস অধরা, কি হলো? আর ইউ অলরাইট? জি স্যার, আই এম ফাইন। সরি। এবার প্রথম লোকটি বলল, আপনাদের শরীর থ্যাংক ইউ বলা যদি শেষ হয়ে থাকে তো কাজের কথায় আসা যাক। দ্বিতীয় লোকটি বলল, অবশ্যই স্যার। প্রথম লোকটি অধরাকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ক্যান আই?
সিউর স্যার। মিস অধরা, আপনি এই জবটা কেন করতে চান? স্যার, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আর এই জবটা আমাকে সেই সুযোগটা করে দেবে বলে আমি আশা করছি। মিস অধরা, মানুষকে জীবনে এত আশা করতে হয় না। এনিওয়ে, তা আপনি কোম্পানির এই পোস্টটার জন্যই কেন অ্যাপ্লাই করেছেন? আরও তো অনেক পোস্ট আছে এখানে, সেগুলোর জন্যও তো করতে পারতেন। কোনো স্পেশাল রিজন আছে কি এর পেছনে? নো স্যার, মিথ্যা কথা। সত্যিটা আপনারা জানেন। ওকে, আপনি কি এই পোস্টের সব কন্ডিশনগুলো মেনে নেবেন? কন্ডিশনের কথা শুনে অধরা একটু ঘাবড়ে গেল। কন্ডিশন? সরি স্যার, কিন্তু কিসের কন্ডিশন? আমাকে তো কোনো কন্ডিশনের কথা বলা হয়নি। কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে তাকে কিছু শর্ত মানতে হয়। আপনি কি সেটা জানেন না? না স্যার। দ্বিতীয় লোকটি বলল, আসলে স্যার, ওনার কোনো দোষ নেই। আমরাই অ্যাডভার্টিসমেন্টে কোনো শর্ত উল্লেখ করিনি, তো এখন করছি। মিস অধরা, আপনাকে এখানে কাজ করতে হলে 3টা শর্ত মেনে চলতে হবে। শর্ত নং 1, আপনার বস আপনাকে যত কাজে দিক না কেন আপনাকে তা করতে হবে উইথ ডিউ রেসপেক্ট। আপনি কি সেটা করতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ পারব। শর্ত নং 2, আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় এই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে হতে পারে। ক্রিয়েটিভ লেকচার দিতে হতে পারে। আপনি কি সেটা পারবেন? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। শর্ত নং 3, এতক্ষণ পর্যন্ত যতগুলো মেয়ে এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউই এই শর্তটা মানেনি, তাই তারা এই কাজটি পায়নি। এবার দেখি আপনি সেটা মানতে পারেন কিনা। প্রথম লোকটি বলল, শর্ত নং 3, এতক্ষণ পর্যন্ত যতগুলো মেয়ে এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউই এই শর্তটা মানেনি, তাই তারা এই কাজটি পায়নি। এবার দেখি আপনি সেটা মানতে পারেন কিনা। প্রথম লোকটার কথা শুনে অধরা একটু ভয় পেয়ে গেল। কি শর্ত স্যার? আপনাকে বাসায় ফিরতে মাঝে মাঝে অনেক রাতও হয়ে যেতে পারে। কিন্তু কেন? এই কোম্পানির এমন অনেক ইনভেস্টর আছেন যারা ফরেইনার। তারা রাতে নানা ধরনের পার্টি রাখেন যেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। আপনি যখন বসের পিএ হয়ে যাবেন তখন আপনাকে এই পার্টিগুলি অ্যাটেন্ড করতে হবে। তখন আপনার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেতেই পারে। আর আমার সিকিউরিটি? এই অফিসে আর কোম্পানির পার্টিগুলোতে আপনি ফুল সিকিউরেড, কিন্তু এই অফিসের বাইরে রাস্তাঘাটে আপনার নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করবে না। এখন বলুন আপনি কি এই শর্তে রাজি? কিছুক্ষণ ভেবে অধরা বলল, সরি স্যার, আমিও এই শর্তটা মানতে পারলাম না। আরেকবার ভেবে দেখুন। আমি নিজেকে নিয়ে ভাবছি না স্যার, আমি আমার পরিবারের কথা ভাবছি। আমার সাথে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারেরও যথেষ্ট বদনাম হবে। তাই সরি স্যার, আমার পক্ষেও এই জবটা করা সম্ভব হবে না। থ্যাংক ইউ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অধরা চেয়ার থেকে উঠতে লাগল। এমন সময় প্রথম লোকটি আবার বলল, ইমোশনস? এই ইমোশনগুলোর কারণেই মানুষকে অনেক কিছু হারাতে হয় জীবনে। আরেকবার ভেবে দেখতে পারেন। এটা ইমোশন নয় স্যার, এটা রিয়েলিটি। এটা আমাদের এখনকার সমাজের রিয়েলিটি, আমাদের দেশের রিয়েলিটি, যেটা বদলাবে বদলাবে করেও আর বদলাচ্ছে না। আমার সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আসি। অধরা সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল।
মন খারাপ করে অনাথ আশ্রমে ফিরে আসে সে। অধরা যখন খুব ছোট তখন ওর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর ওর এক চাচা ওকে এই অনাথ আশ্রমে দিয়ে যায়। তখন থেকে অধরা এখানেই থাকে। রাজিয়া বেগম ও অনিল ঘোষ এই অনাথ আশ্রমটি পরিচালনা করেন। এখানে অধরার মতো আরও অনেকেই আছে। তারা সবাই অধরাকে অনেক ভালোবাসে। অধরাও তাদেরকে অনেক ভালোবাসে। অধরা অনাথ আশ্রমের ভেতরে আসতেই পূর্ণিমা আপু বললেন, কিরে অধরা, ইন্টারভিউ কেমন হলো? আলো আপু সামনে এগিয়ে এলেন। খালি হাতে এসেছ কেন? মিষ্টি কই? সবাইকে পাশ কাটিয়ে অধরা নিজের ঘরে যাচ্ছিল। এমন সময় পেছনে দিক থেকে জেরিন ওর হাতটা ধরল। জেরিন ওর বেস্ট ফ্রেন্ড। কি রে, কি হয়েছে? কিছু না বলেই যে ঘরে ঢুকছিস? অধরা শান্তভাবে বলল, কি আর বলবো, চাকরিটা আমার হলো না। কেন এভাবে বলছিস কেন? সবাই এবার অধরার ঘরে বসে সবকিছু শোনে। সবকিছু শোনার পর আলো আপু বলল, আসলে কি বলতো অধরা, ধনী মানুষের জীবন আর গরিবদের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। ধনীরা চাইলে সবই করতে পারে। তারাই পারে অনেক রাত করে বাসায় ফিরতে, কারণ এগুলো তাদেরকেই সাজে, আমাদেরকে নয়। তাদের কাছে টাকা আছে। তাদের সাথে ভুল কিছু হলে তারা অনেক সময়ই সেটা টাকার জোরে লুকিয়ে দেয়। কিন্তু আমাদের কাছে সেটা নেই। আমাদের কাছে সবার আগে আমাদের সম্মানটা আসে। এনিওয়ে, তুমি ভালো কাজ করেছ যে না বলে দিয়েছ। তুমি মন খারাপ করো না আপু। আল্লাহ তো আছেন। তুমি ঠিক একটা না একটা চাকরি পেয়ে যাবে। সবাই আলোকে সমর্থন করল। অধরার সাথে টুকিটাকি কিছু কথা বলে সবাই যার যার ঘরে চলে গেল। জেরিন ওকে বলল, শোন, বাদ দে এসব। যা হয়েছে হয়েছে। যা ফ্রেশ হয়ে নে, একটু পরেই খেতে ডাকবে। জেরিন চলে যাওয়ার পরে অধরা আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। খাওয়া শেষে নিজের রুমে এসে লম্বা একটা ঘুম দিল। ঘুম ভাঙল একটা ফোনের আওয়াজে। ফোনটা হাতে নিয়ে দেখল একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার থেকে কল? ধরব কি না ধরি, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। কল রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একটি মেয়ে বলল, আপনি কি মিস অধরা ইসলাম? জি। কিন্তু কেন? আর আপনি কে? আমি এয়ার গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রি থেকে বলছি। আপনাকে কিছু জানানোর ছিল। বলুন। এয়ার গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির এমডির পিএ হিসেবে আপনাকে নির্বাচন করা হয়েছে। অভিনন্দন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। মেয়েটির কথা শুনে অধরা অবাক হয়ে গেল। কি? কিন্তু কিভাবে? মানে আমি তো বলেই এসেছিলাম যে আমি এই চাকরিটা করতে পারবো না। তাহলে? দেখুন, আমি তো অত কিছু জানি না। আমাকে শুধু আপনাকে জানাতে বলা হয়েছিল তাই বললাম। কাল সকাল 8টার মধ্যে আপনি অফিসে জয়েন করবেন। মেয়েটি ফোনটা কেটে দিল। কিন্তু এটা কেমন করে হলো? আমি তো না বলে এসেছিলাম। তাহলে ওনারা আমাকে কেন সিলেক্ট করলেন? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় অধরার ঘরে এলো জেরিন। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? আবার কি হলো? অধরা জেরিনকে সব বলল। সবটা শুনে জেরিন অনেক খুশি হয়ে গেল। আরে তা এতে তুই এত ভাবছিসটা কি? তোর তো খুশি হওয়া উচিত। এত ভালো একটা জব পেয়েছিস। খুশি হব কি করে জেরিন? আমি তো শেষের শর্তটা মানতে পারবো না। তাহলে? এমন সময় রাজিয়া বেগম ঘরে এলেন।
তাহলে কি অধরা? মামনি, তুমি এখানে? হুম। শোনো অধরা, এই পৃথিবীর কোনো কিছু যেমন কোনো মানুষের আদেশে হয় না, ঠিক তেমনই মানুষের জীবনের সবকিছু তার ইচ্ছে মতো হয় না। আসতে একটু রাত হয়ে যাবে ভেবে তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিচ্ছ? না মা, এমন করে না। আল্লাহ এত বড় সুযোগ জীবনে একবারই দেয়। সুযোগটা হাতছাড়া করো না মা। কাল কখন যেতে বলেছে? সকাল 8টায়। ঠিক আছে। তুমি যাবে কাল? ঠিক আছে মামনি। তুমি যখন বলছো তাহলে আমি যাব। রাজিয়া বেগম অধরার মাথায় হাত বুলিয়ে দিলেন। সোনা মেয়ে আমার। কথাটি বলে রাজিয়া বেগম চলে গেলেন। জেরিন বলল, দাঁড়া, সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসি। কথাটি বলে জেরিনও চলে গেল। কিন্তু অধরার মনে এখন ও সেই প্রশ্নটাই ঘুরছে, কেন ওকে এই চাকরিটা দেওয়া হলো। রাতের খাবার খেয়ে অধরা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। কোনোভাবেই তার মাথা থেকে যাচ্ছে না যে তাকে কেন এই চাকরিটা দেওয়া হলো। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ। কে? আমি জেরিন। তুই কি ঘুমাই গেছিস? অধরা দরজাটা খুলে বলল, না। আয় ভিতরে আয়। জেরিন ভেতরে এসে বলল, তুই তো কাল অফিসে যাবি। বিজি হয়ে যাবি অনেক। তাই ভাবলাম আজ তোর সাথে বসে একটু গল্প করে নেয়। তুই কি এখন বিজি নাকি? কই না তো। আয় গল্প করি। দুজনে খাটে বসে গেল। তো বল, অফিসটা কেমন? অনেক সুন্দর। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ রে, আমার অনেক পছন্দ হয়েছে। আর উনি কেমন? মানে? উনি কে? তোর বসো আবার কে? ওহহ, কেমন দেখতে রে? নিশ্চয় অনেক হ্যান্ডসাম, তাই না? না। না মানে? জানি না সে কেমন দেখতে। তাকে মনে হয় আমি এখনো দেখিনি। দেখিসনি মানে কি? যার অফিসে আজ গেলি, যার পিয়ে এখন তুই, তাকেই এখনো দেখিসনি? না দেখিনি। তিনি যে তখন অফিসে ছিলেন তা তো কেউ বলিনি। আচ্ছা বাদ দে, কাল তো যাচ্ছি অফিসে, একেবারেই দেখে নেব। হুম, সেটাই ভালো। জানিস, আমি শুনেছি আফনান আরজেদ নাকি অনেক হ্যান্ডসাম দেখতে। দেশ বিদেশের অনেক মেয়েই নাকি তার জন্য পাগল। তাই নাকি? ভালো। তা কে সে? অধরার কথা শুনে জেরিন অবাক হয়ে গেল। কার কথা বলছিস? কেন? আফনান আরজেদ। কে এই আফনান আরজেদ? কোনো নিউ হিরো নাকি? জেরিন কিছুক্ষণ থেমে বলল, হুম, হিরোই তো। তোর হিরো? তোর জীবনের হিরো? কি যা তা বলছিস? পাগল হয়ে গেলি নাকি? তুই পাগল। নিজের বসের নামও জানিস না? ওনার নাম আফনান আরজেদ? জি। আচ্ছা বল, অফিসের সবাইকে কেমন দেখলি? সবাইকে তো দেখিনি। 3-4জনকে দেখেছি। তাদেরকে তো আমার কাছে ভালোই লেগেছে। বাকিদের কথা বলতে পারবো না। হুম, বুঝলাম। আচ্ছা শোন, এখন তুই আমার সমস্যাটা একটু বোঝ। অধরা একটু ঘাবড়ে গিয়ে বলল, সমস্যা? কেন? কি হইছে তোর? আসলে কি বলতো, তুই তো অনেক দিন একা আছিস। তাই আই নিড সামওয়ান। দাঁড়া দাঁড়া, বুঝলাম না। আমি অনেক দিন ধরে একা আছি তাই তোর এখন কাউকে খুব দরকার। এই কথার মানে কি? বলছি। দেখ, তুই 22 বছর ধরে একা আছিস। আমার মনে হয় এবার তোর হিরোকে তোর জীবনে আসা উচিত। এবার তোর বিয়ে করে নেওয়াই ভালো।
আর তুই বিয়ে করে নিলে আমিও একটা দুলাভাই পেয়ে যাব। আমার না আর একা একা সময় কাটে না রে। একটা দুলাভাই পেলে অনেক ফাজলামি করতে পারব। তাই বলছি বিয়েটা এবার করেই নে। বিয়ে? বিয়ে মাই ফুট। শোন, আমার এখন কাউকে দরকার না। তোর সময় কাটছে না তো তুই বিয়ে কর। আমাকে কেন ফাঁসাচ্ছিস? আমি কোনো বিয়ে টিয়ে করব না। করবি না? করবি না তো? না, কোনো দিন করব না। ঠিক আছে, মাথায় রাখিস কথাটা। এখন তো বুঝলি না যে কি বললি, কিন্তু যেদিন তোর জীবনে তোর হিরো চলে আসবে সেদিন তুই বিয়ের জন্য ছটফট করবি। কিন্তু আমি তোর বিয়ে কোনোভাবেই হতে দেব না। দেখে নিস। দেখা দেখির কিছু নেই বুঝলি? কারণ আমার জীবনে কখনো কোনো হিরো আসবে না। আর তুই এখন যা তো। কাল আমাকে অনেক সকালে উঠতে হবে। আমি এখন ঘুমাবো, যা। খাট থেকে নেমে। এখন তোর ঘুম ছাড়াও আরো কত কি পাবে। আচ্ছা যা, ঘুম পড়। গুড নাইট। গুড নাইট। জেরিন নিজের রুমে চলে গেলে অধরা রুমের দরজা বন্ধ করে দেয়। আর রাত না জেগে ও ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হল। বেরোনো আগে সবার কাছ থেকে দোয়া চাইল। অধরা অফিসে ঠিক সময়েই পৌঁছে যায়। গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় একটা লোকের সাথে ধাক্কা খেল। লোকটাকে না দেখেই অধরা বলল, সরি সরি, আমি আপনাকে দেখতে পাইনি। সরি। হঠাৎ সে লোকটা দেখল। আপনি? লোকটা ছিল আগের দিনের সেই প্রথম লোক। আইম সরি স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আমি সত্যিই আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। চলুন। কোথায়? আজ আপনার অফিসের প্রথম দিন। আপনি কোথায় বসে কাজ করবেন সেটা তো আর আপনি জানেন না। তাই আপনার জায়গাটা দেখিয়ে দেই। চলুন। কিন্তু স্যার, আপনি তো কোথাও যাচ্ছিলেন বলে মনে হয়। আপনি যান, আমি নিজেই খুঁজে নেব। আপনি কি সবসময় এত কথা বলেন? কি? না, কিছু না। বলছিলাম যে আপনি এত বেশি কথা বলেন কেন? যা বলছি তাই করতে কি আপনার খুব সমস্যা? সরি স্যার, চলুন। ওই লোকটি অধরাকে সাথে নিয়ে একটি রুমে আসে। লোকটি পকেট থেকে একটি চাবি বের করে রুমের দরজাটা খুলে দেয়। ভেতরে ঢুকে প্রথম লোকটা বলল, ভেতরে আসুন। অধরা ভেতরে গেলে লোকটি ওই চাবিটা অধরার হাতে দিয়ে দেয়। চাবিটা আজ থেকে আপনার কাছেই রাখবেন। আর আজ থেকে এটাই আপনার কেবিন। আর ওই সামনের রুমটা। অধরা লোকটাকে তার কথা শেষ করতে না দিয়েই বলল, সামনের রুমটা আমার বসের। তাই তো, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার কখন আসবেন? অধরার প্রশ্নটা শুনে প্রথম লোকটা বেশ অবাক হয়ে ওর দিকে তাকাল। স্যার? মানে? হ্যাঁ স্যার, এমডি স্যার আমার বস। উনি কখন আসবেন? আসবেন। একটু পরেই চলে আসবেন। এখন আমি আসি। লোকটি চলে গেলে অধরা ওর কেবিনটা ভালো করে দেখতে থাকে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। অধরা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে জেরিন ফোন দিয়েছে। ফোন ধরে বলল, বল। আমি কি বলবো? তুই বল। অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আর আমি এখন আমার কেবিনে বসে আছি। এভাবেই অধরা আর জেরিন কথা বলতে থাকে। হঠাৎ করে অধরা ওর কাঁধে একজনের হাত অনুভব করে।
পেছনে ফিরে তাকিয়ে অধরা বলল, কে আপনি? আমি অনা। তুমি তো অধরা, তাই না? অধরা ফোনে জেরিনকে বলল, আমি এখন রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা রেখে অনাকে বলল, জি, আমিই অধরা। আমাকে চেনো? জি না। অনা একটু রাগী চোখে অধরার দিকে তাকালো। তারপর বলল, আমি হলাম তোমার বশ। একটা কথা বলো, তুমি কি এখানে চাকরি করতে এসেছো নাকি ফোনে গল্প করতে? সরি ম্যাম, বাসা থেকে ফোন দিয়েছিল তো। অনা অধরার সামনে হাত দেখিয়ে থামতে বলল, নেক্সট টাইম যেন এই ভুল আর না হয়। ওকে, এখন কাজ করো, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা করব। জি। অনা চলে গেলে অধরা একা একা বলতে লাগল, ইনি আমার বস। কিন্তু জেরিন যে কাল রাতে আমায় বলেছিল কোনো একটা ছেলে হবে আমার বস। তাহলে? ওহো, এসব কি ভাবছি? বস যেই হোক না কেন সেটা বিষয় না। বিষয়টা হলো আমাকে ভালো করে কাজ করতে হবে। এই অনা ম্যামকে তো অনেক কড়া দেখলাম। অধরা এবার নিজের টেবিলে বসে ফাইলগুলো দেখতে থাকে। এমন সময় ওর রুমে একটা আওয়াজ শুনতে পাই ও। রুমের পাশ দিয়েই যাচ্ছিল একটা পিয়ন, নাম রফিক। বয়স অনেক বলে সবাই ওনাকে রফিক চাচা বলে ডাকে। অধরার সাথে ওনার পরিচয় ইন্টারভিউয়ের দিন হয়। অধরা ওনাকে ডেকে বলল, এই যে চাচা শুনছেন? কি হয়েছে মা? আমার ঘরে একটু আগে একটা আওয়াজ হলো। আওয়াজটা কিসের বলতে পারবেন? ওহহ, আফনান বাবার যখন তোমাকে দরকার হবে তখন এই কলিং বেলটা উনি বাজাবেন। কি? আফনান বাবা মানে? তোমার বস। অধরা মনে মনে ভাবল, বাহহ, কয়টা বস আমার? চাচাকে বলল, তার মানে স্যার এখন আমাকে ডাকছেন? হ্যাঁ। তাহলে চাচা আমি একবার স্যারের সাথে দেখা করে আসি। আপনাকে ধন্যবাদ। অধরা এবার ওর বসের রুমে গেল। দরজা নক করে বলল, আসবো স্যার? কাম ইন। অধরা রুমে ঢুকে দেখে বস ওর দিকে পেছনে ফিরে দাঁড়িয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। অধরা বোঝার চেষ্টা করছে যে কে ওর বস। এমন সময় বস বলে উঠলেন, ওয়েলকাম মিস অধরা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। কথাটি বলেই বস অধরার দিকে ফিরল। কিন্তু বসকে দেখে অধরা রীতিমতো একটা শক খেল। কারণ ওর বস হল সেদিনের সেই প্রথম লোকটা যে ওকে আজ ওর কেবিনে দিয়ে গেছে। আপনি? হাই অধরা, মাইসেলফ আফনান আরজেদ, দ্য সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ এয়ার গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রি। আইম ইউর বস অলসো। হেলো স্যার। আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। অফিসের সব কাজে আপনি আমায় হেল্প করবেন। কি করবেন তো? জি স্যার। স্যার, বলছিলাম যে যদি কিছু মনে না করেন তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? করুন। আমি তো কাল বলেই দিয়েছিলাম যে আমি আপনার তৃতীয় শর্তটা মানতে পারব না। তাও কেন আমাকে এই জবটা দেওয়া হলো? আপনি কি এখনো সেই শর্তটা মানবেন না? না স্যার, আমি এখনো মানতে পারব না। আপনি বললে আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে মানতে হবে না। আর আপনাকে এই জবটা দেওয়ার পেছনে আসল কারণটা হলো আপনার রেজাল্ট। আশা করি যতটা মন দিয়ে আপনি পড়াশোনা করেছেন ঠিক ততটাই মন দিয়ে অফিসের কাজগুলোও করবেন। জি স্যার। আফনান অধরাকে 2টা ফাইল দিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই ওই রুমে অনা এলো। অনাকে দেখে আফনান অধরাকে বলল, আমম অধরা, এনার সাথে দেখা করুন। ইনি হলেন অনা আরজেদ, এই কোম্পানির দ্বিতীয় এমডি আর আমার বোন। অনা বলল, চাচাতো বোন? হ্যাঁ।
তবে আমাদের মধ্যে ভালোবাসাটা আপন ভাইবোনের মতোই। অধরা বলল, জি স্যার। ওনার সাথে আগেই আমার দেখা হয়েছে। ও তাই নাকি? অধরা এবার কিছু বলতে যাবে তার আগেই অনা ওকে জড়িয়ে ধরল। আমার উপরে রাগ করে থেকো না অধরা। আমি তোমাকে সে সময় ওই কথাগুলো এমনি মজা করে বলেছিলাম। আমাকে তুমি যতটা কড়া ভাবছিলে আমি ততটা কড়া নই। বুঝলে? অনার কথা শুনে অধরার মুখে হাসি ফুটে উঠল। জি ম্যাম, বুঝলাম। প্লিজ অধরা, আমাকে ম্যাম বলো না। এটা কি বলছেন ম্যাম? আপনিও তো আমার বস, তাই আপনাকে তো ম্যাম বলা উচিত। না, তুমি বলবে না। বুড়ি বুড়ি লাগে শুনতে। তুমি আমাকে আপু বলতে পারো। আচ্ছা আপু। আচ্ছা, এটা কি তোমার প্রথম জব? জি। ওহহ। প্রথম প্রথম কাজ করতে গেলে একটু সমস্যা হবে, কিন্তু ভয় পাবে না একদম। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে। জি আপু, ধন্যবাদ। আফনান এবার অধরাকে 2টা ফাইল দিল আর বলল, নিন, এই ফাইলগুলো নিয়ে যান আর একবার স্টাডি করে নিন। জি স্যার। অধরা ফাইলগুলো নিয়ে চলে যায়। অনা এবার আফনানকে বলল, জানিস আফনান, আজ আমার খুব ভালো লাগছে। কেন? তোকে এভাবে দেখে। তুই যে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিস সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। প্রমিস কর আফনান, তুই এবার থেকে এরকমই থাকবি, আর বদলে যাবি না। আফনানের সামনে ডান হাত বাড়িয়ে প্রমিস কর। আফনান একটা মিষ্টি হাসি দিয়ে অনার হাতে হাত রেখে বলল, প্রমিস করলাম, এবার থেকে এরকমই থাকব। দুপুর 2টায় লাঞ্চ ব্রেক হল। এ সময় অধরা আরও অনেকের সাথে দেখা করল আর কথা বলল। সবাই ওর সাথে খুব ভালোভাবে কথা বলছে। 4-এর 5 জন তো তার এখনই ওর অনেক ভালো বন্ধু হয়ে গেছে। কাজ শেষ করে রাত 10টার দিকে অনাথ আশ্রমে পৌঁছালো অধরা। তারপর হাত মুখ ধুয়ে সবার সাথে বসে রাতের খাবারটা খেয়ে নিল আর সাথে সারাদিন কি করেছে সেটারও একটা সংক্ষিপ্ত বর্ণনা দিল। খাবার শেষ করে রুমে গিয়ে বসার সাথে সাথে জেরিন এলো অধরার ঘরে। তো ম্যাডাম, কেমন দেখলেন আপনার বসকে? অধরা বেশ উত্তেজিত হয়ে বলল, ওরে জেরিন, এদিকে আয়। শোন শোন। জেরিনের হাত ধরে খাটে বসে পড়ল অধরা। জানিস আমার বসকে? জানি তো, আফনান আরজেদ। হুম। কিন্তু সে কে জানিস? কে? কালকের ইন্টারভিউয়ের ওই প্রথম লোকটাই আমার বস। ভাবা যায়? আমি তো তাকে দেখে পুরাই অবাক হয়ে গেছিলাম। ওরে বাবা! তো বল, দেখতে কেমন? তাকে দেখেই কি মনের ঘণ্টা বেজে গেল? দূর, কি যে বলিস না তুই। বস উনি আমার, এর বেশি কিছুই না। তোর বস বলেই তো কথাটা বললাম। মানে? শোন তাহলে, আমি ফেসবুকে অনেক লাভ স্টোরি পড়েছি। আর ওই সব লাভ স্টোরিতে কি হয় জানিস? মেয়েরা তার বসের প্রেমে পড়ে। তোর ক্ষেত্রেও এই সম্ভাবনাটা আছে, বুঝলি? দেখ, এসব ফালতু কথা বলিস না। হুম, বুঝলাম। কি আবার বুঝলি? এই যে আরও কয়েকদিন সময় লাগবে তোর আফনান আরজেদকে পছন্দ করতে। হা হা হা। তুই ওঠ। যা তোর ঘরে যা। উল্টা পাল্টা যা মনে আসছে তাই বলছিস। উল্টা পাল্টা না, সত্যি বললাম। জানিস আমার কেন জানি না কিন্তু এটা বারবার মনে হচ্ছে যে তোর বশই হবে তোর স্বপ্নের রাজকুমার। অধরা এবার রেগে গেল। রেগে গিয়ে বলল, আবার রর? জেরিনের হাত ধরে দরজার দিকে যেতে যেতে বলল, যা ঘুমাতে যা। আর এসব বলিস না।
মানুষ শুনলে পাগল বলবে তোকে। যা। গুড নাইট। ওকে ডার্লিং, গুড নাইট। জেরিনকে ওর ঘরে পাঠিয়ে দিয়ে অধরা নিজের ঘরের দরজা লাগালো। আমার বস আমার স্বপ্নের রাজকুমার হবে? হুশ, আমিও পাগল হয়ে যাচ্ছি এই জেরিনটার সাথে থাকতে থাকতে। এসব বলতে বলতে অধরা ঘুমিয়ে গেল। আজ অধরার অফিসে দ্বিতীয় দিন। অফিসে ঢুকে অধরা আফনানের কেবিনে চলে গেল। কেবিনে ঢোকার আগে দরজায় নক করল। আফনান মন দিয়ে ল্যাপটপে কাজ করছিল। দরজায় নকের আওয়াজ শুনে আফনান অধরাকে ভেতরে আসতে বলল। আফনানের কথা মতো অধরা ভেতরে ঢুকল। অধরাকে দেখে আফনান অধরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা নিন। আর এই ফাইলে থাকা ইনফরমেশনগুলো দিয়ে ল্যাপটপে একটা গ্রাফ চার্ট তৈরি করবেন। আমি দেখতে চাই এই কোম্পানির সাথে আমাদের বিজনেস কেমন হচ্ছে। বুঝতে পারলেন? জি, স্যার। আপনি এবার আসতে পারেন। আফনানের কথা শুনে অধরা যেতে লাগল। কিন্তু হঠাৎ আফনান বলল, অধরা। অধরা পেছনে ফিরে আফনানের দিকে তাকিয়ে বলল, জি বলুন। অধরা শুনছে। অধরার কথা শুনে আফনান একটু থেমে গেল। কি বললেন? বলছি, কি বলবেন বলুন। হ্যাঁ, ওই কাল আপনি অফিস থেকে কখন বাসায় গিয়েছিলেন? কেন স্যার? আগে বলুন। এই 6:30টার দিকে। আফনান এবার রাগী চোখে অধরার দিকে তাকিয়ে বলল, আপনি 6:30টার সময় বাসায় গিয়েছিলেন কেন? আপনাকে তো আমি 6টার দিকে বাসায় যেতে বলেছিলাম। তাহলে? আসলে স্যার, আমি একটা ফাইলের কাজ শেষ করছিলাম তো তাই। শুনুন অধরা, অফিসে জব যখন করছেন তখন কাজ তো করতেই হবে। তাই বলে আমার অর্ডার ফলো করবেন না, এটা কি ঠিক? অধরা মাথা নিচু করে বলল, সরি স্যার। আর এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে। আর যেন এমন না হয়। ঠিক সময়ে অফিসে আসবেন আর ঠিক সময়ে এখান থেকে বাসায় যাবেন। আর একটা কথা, আপনি কাল এখান থেকে কিসে করে বাসায় গিয়েছিলেন? সিএনজিতে করে। কিন্তু কেন স্যার? আর সিএনজিতে করে যাবেন না। এবার থেকে অফিসের গাড়ি করে আপনি বাসায় যাবেন। আর সকালবেলা অফিসের গাড়ি আপনার বাসায় যাবে, আপনি সেটাই করে আবার অফিসে আসবেন। এসবের আবার কি দরকার স্যার? দরকার আছে। আপনি বুঝবেন না। যেটা বলছি সেটা করবেন। বুঝতে পারলেন? জি স্যার। গুড। এবার আপনি যেতে পারেন। অধরা বেরিয়ে গেল আফনানের কেবিন থেকে। কিছুক্ষণ পর অধরা নিজের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে। সকালবেলা স্যার আমাকে বকেছেন, এবার যদি এই কাজটা ভালোভাবে করতে না পারি তাহলে তো আমাকে আজ খেয়েই ফেলবেন। কিন্তু কি করে বুঝব কাজটা ভালোভাবে করতে পারছি কি না? স্যারকে একবার একটু দেখাতে পারলে ভালো হতো। এমন সময় অধরার চোখ পড়ল নিজের কেবিনের দরজার উপর। অধরার কেবিনের অপর পাশে আফনানের কেবিন। প্রত্যেকটা কেবিনের দরজা কাচের তৈরি। তাই অধরা দেখতে পেল আফনান রেডি হয়ে বাইরে যাচ্ছে। অধরা তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে আফনানের কাছে চলে গেল। স্যার, স্যার। অধরার ডাক শুনে আফনান থেমে গেল। হ্যাঁ বলুন। স্যার, এটা একটু দেখুন তো ভালোভাবে হচ্ছে কি না। এই কাজটা কি আপনি প্রথমবার করছেন? আসলে হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েট করুন একটু। আফনান রহিম চাচাকে ফোন করে বলল, চাচা, মিস সুমাইয়াকে আমার কেবিনের সামনে একটু আসতে বলুন তো। কিছুক্ষণ পরে সুমাইয়া এলো আফনানের কেবিনের সামনে। এসে বলল, স্যার, আমায় ডাকছিলেন? জি। আমি অধরাকে একটা গ্রাফ রেডি করতে বলেছি।
আপনি প্লিজ ওনাকে একটু হেল্প করে দিবেন। ওকে ওকে স্যার। অধরা, ইনি হলেন সুমাইয়া। আপনার এই কাজে সুমাইয়া আপনাকে সাহায্য করবেন। সুমাইয়া, আপনি অধরার সাথে ওনার কেবিনে যান। অধরা আর সুমাইয়া অধরার কেবিনে চলে গেল। আর এদিকে আফনান গাড়ি বের করে বাইরে চলে গেল। আফনানের এই বাইরে চলে যাওয়াটা রাইসার চোখে বাঁধল। রাইসাও ওই অফিসে কাজ করে। রাইসা দিয়াকে বলল, ওয়াও, সত্যিই রে, আফনান স্যার কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে। ওনার গলার ওই তিলটা ওনাকে আরো সুন্দর করে তোলে। উফ, আমি যতবার স্যারকে দেখি ততবার ক্রাশ খাই ওনার উপর। ইস, স্যার যদি আমার বিএফ হতো তাহলে সত্যিই অনেক ভালো হতো। রাইসার কথা শুনে দিয়া বলল, তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই জানিস না স্যারের। দিয়ার কথা শেষ করতে না দিয়ে রাইসা বলল, হ্যাঁ জানি। সেই কথাটা আবার বলে আমার মনটা খারাপ করে দিস না। এখন চল। তখন ঘড়িতে ভোর 5:50 বাজে। অফিসের একজন স্টাফ আফনানের রুমে এলো। তার নাম আসিফ। দরজায় নক করে বলল, স্যার, ভেতরে আসতে পারি? আসুন মি আসিফ। কেমন আছেন বলুন। আসিফ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে কেন আছেন? বসুন। আসিফ চেয়ারে বসে পড়ল। বলুন, কি কাজে এসেছেন এখানে? আসলে স্যার, কিভাবে যে আপনাকে কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। এমন সময় সেই কেবিনে অধরা এলো। স্যার, এই নিন। যে ফাইলগুলো আপনি চাইছিলেন সেগুলো এনে দিয়েছি। টেবিলে রাখুন। আর 6টা তো বাজতে চলেছে। আপনি এবার বাসায় যান। জি স্যার। আর শুনুন, মনে আছে তো, অফিসের গাড়িতে করে যেতে হবে আপনাকে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি, আপনি তাকে আপনার বাসাটা চিনিয়ে দিবেন। যান এবার। ওকে স্যার। অধরা চলে গেল। হ্যাঁ তো, মিস্টার আসিফ, আপনি যেন কি বলছিলেন? বলুন এবার। স্যার, থাক কিছু না। আমি তো এমনি এসেছিলাম। আচ্ছা স্যার, আমি আজ উঠি। আসিফ চেয়ার থেকে উঠতে যাবে এমন সময় আফনান বলল, বসুন মিস্টার আসিফ। আপনি উঠবেন না। আসিফ আবার বসে পড়লেন। স্যার, আপনি আপনি নিশ্চয় কোনো সমস্যার মধ্যে পড়েছেন। বলুন কি হয়েছে? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনার বাবা মা সুস্থ আছেন তো? জি স্যার। আল্লাহর অশেষ রহমতে তারা ভালোই আছেন। তাহলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা? চুপ করে বসে থাকবেন আমি আসিফ। বলুন কি হয়েছে? স্যার, কিভাবে বলি আপনাকে? খুবই লজ্জার বিষয়। আসিফের কথা শুনে আফনান এবার হাসতে লাগল। আরে বলুন তো। আমার কাছে আপনাকে আর লজ্জা পেতে হবে না। বলুন। স্যার, আসলে আমি গত 3 বছর ধরে সুমাইয়াকে ভালোবাসি। আমম সুমাইয়াকে চেনেন তো স্যার? আমাদের অফিসেই কাজ করে। জি চিনি ওনাকে।
তারপরে বলুন। স্যার, প্রথমে আমি ওকে পছন্দ করি। তারপরে বুঝতে পারি যে আমি শুধু ওকে পছন্দই করি না, ওকে ভালোবাসি। ধীরে ধীরে সময় যত গেল, সুমাইয়াও আমাকে ভালোবাসতে শুরু করে। আর আমাদের সেই ভালোবাসা আজও আছে। তা এতই যখন ভালোবাসেন তাহলে এখনো ওনার কাছ থেকে দূরে আছেন কেন? পরিবারের সাথে কথা বলে ওনাকে বিয়ে করে নিন। স্যার, একটা সমস্যা আছে। কি? স্যার, আমাদের মধ্যে ভালোবাসাটা অনেক আছে সেটা ঠিক, কিন্তু আমরা যখনই সামনাসামনি হই তখনই আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কেন? এত ভালোবাসেন আপনারা একে অপরকে, তাহলে ঝগড়া কেন করেন? আসলে স্যার, আমি কোনো ঝগড়া করি না। ও ঝগড়া করে। আর এর পেছনে একটা কারণ আছে। কি? 2 বছর আগের কথা। ভ্যালেন্টাইন্সের দিন আমি ডিসিশন নিই যে ওকে আমি প্রপোজ করব। ওকে ডেকেও ছিলাম। কিন্তু স্যার, আমি ওকে সেদিন প্রপোজ করতে পারিনি। কেন? আসলে স্যার, আমি ছোটবেলা থেকেই মেয়েদের থেকে দূরে দূরে থেকেছি। মানে থাকতে হয়েছে। কারণ আমি বয়েজ স্কুল আর বয়েজ কলেজে পড়েছি। তাই স্যার, মেয়েদের সাথে কিভাবে চলতে হয়, তাদের সাথে কিভাবে থাকতে হয় সে বিষয়ে বরাবরই আমার ধারণা কম। আর কোনো মেয়েকে প্রপোজ করার কথা বললে তো? বুঝতে পেরেছি। আপনি ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয় সেটা জানেন না। তাই তো? একদম তাই স্যার। সেদিনের পরে আরও একদিন ওকে প্রপোজ করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রপোজ করতে পারিনি। তাই সুমাইয়া আমার উপর আজও রেগে আছে। সেটাই স্বাভাবিক। সুমাইয়ার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও এটাই করত। এখন বলুন, আপনি আমার কাছে কি চান? আমি ওকে আবার প্রপোজ করতে চাই স্যার। আর এবার সব ঠিকঠাকভাবে করতে চাই। স্যার, এই কাজে আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, মানে কিভাবে কি করব, কি বলবো, সেটা যদি একটু বলে দিতেন তাহলে অনেক বড় একটা সাহায্য হয়ে যেত। আপনি কি আমায় এটুকু সাহায্য করবেন স্যার? আফনান আসিফকে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ অনা সেখানে এসে বলল, না, কখনো না। অনার কথা শুনে আফনান আর আসিফ অনার দিকে তাকাল। আফনান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনা, তুই এখানে? আর কি বলছিস এসব? আমি বলতে চাইছি, সরি আসিফ, কিন্তু আফনান তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। আফনান আসিফকে বলল, না আসিফ, আমি আপনাকে সাহায্য করব। কি? মোটেও না আফনান, তুই বুঝতে পারছিস। অনার কথা শেষ করতে না দিয়েই আফনান ওকে বলল, অনা, একটু আমার সাথে চল। কোথায়? চল আগে। আফনান অনাকে নিয়ে কেবিনের বাইরে চলে গেল। কি করছিস কি অনা? ওকে না বললি কেন? আর তুই কি করছিস আফনান? ওকে হ্যাঁ বললি কেন? তুই জানিস না এইসব কাজ তোকে কতটা কষ্ট দেবে? পুরনো সব কথা আবার তোর মনে পড়ে যাবে আফনান। যেসব কষ্ট থেকে তুই পালানোর চেষ্টা করছিস সেগুলো আবার তোর চারদিকে এসে জমবে। আর আমি সেটা কিভাবে হতে দেখব? অনা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক ভাবিস। কিন্তু মনে করে দেখ, তুই আমাকে বলেছিলি আমাদের জীবনটা একটা নদীর মতো।
কখনো থেমে থাকে না। নদীর একুল ভাঙলে ওকুল গড়ে ওঠে। আমার জীবনের এক কুল তো ভেঙে গেছে, কিন্তু আর এক কুল এখন গড়ে উঠতে শুরু করেছে। এটাকে গড়ে উঠতে দেও না, না হলে যে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। আমাকে আসিফকে সাহায্য করতে দেও না। কিন্তু এই কাজে তোর যে অনেক কষ্ট হবে আফনান, তার কি? পুরনো সব কথা, সব ব্যথা আবার মনে পড়ে যাবে। সেগুলো ভুলেছি কবে, যে আবার নতুন করে মনে পড়বে? কিছু হবে না। আজ আসিফের আমার সাহায্যের অনেক দরকার। আমাদের সাহায্যের দরকার। চল অনা, ওকে সাহায্য করি। কিন্তু আফনান? না, আর কোনো কথা না। চল। আফনান অনাকে নিয়ে আবার কেবিনে এলো আর আসিফকে বলল, চলেন আসিফ, এবার প্ল্যান করা শুরু করি। পরদিন অধরা ঠিক সময়ে অফিসে আসল। অফিসের গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় ওর দেখা হয়ে গেল সুমাইয়ার সাথে। কেমন আছো সুরিমাইয়া? জি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, চলো ভেতরে যাওয়া যাক। অধরা আর সুমাইয়া একসাথে অফিসের ভেতরে যেতে লাগল। ভেতরে যেতে যেতে সুমাইয়া অধরাকে বলল, অধরা, একটা কথা বলবো? হুম, বলো। তুমি কিন্তু খুব সুন্দর দেখতে। ভাইয়া কিন্তু অনেক লাকি। প্রথম কথাটার জন্য ধন্যবাদ, আর দ্বিতীয় কথাটার জন্য সরি। সরি? মানে? মানে, তোমার ভাইয়া এখনো আমার জীবনে আসেনি গো। ওহহ, আচ্ছা, বুঝলাম। কিন্তু বিএফ তো নিশ্চয় আছে, তাই না? না না, ওসব কিছু নেই আমার। কি বলো? তোমার কোনো বিএফ নেই? ধ্যাতো, মজা করো না তো। এত সুন্দর তুমি দেখতে, আর বলছো তোমার নাকি কোনো মনের মানুষ নেই, এটা বিশ্বাস করা যায় নাকি? আরে প্লিজ বিশ্বাস করো, এটাই সত্যি। আচ্ছা, এবার তোমার কথায় আসি। তুমিও তো অনেক সুন্দর। তো তোমার উনি কি করে? সুমাইয়া কিছু বলতে যাবে এমন সময় অফিসের এক স্টাফ, নাম সুফিয়া, এসে ওদেরকে বলল, তোমরা এখনো এখানে কি করছো? চলো চলো, ক্যান্টিনে চলো। অধরা সুফিয়াকে বলল, ক্যান্টিনে? কেন? ক্যান্টিনে কেন যাব? সুমাইয়াও সেই একই প্রশ্ন করল। হ্যাঁ, তাই তো। সেখানে গিয়ে কি হবে? সুফিয়া বলল, আফনান স্যার আজ সবাইকে পেস্ট্রি ট্রিট দিচ্ছেন। তাই চলো ক্যান্টিনে। সেখানেই পেস্ট্রি ট্রিট দেওয়া হবে। সুমাইয়া বলল, কিন্তু স্যার আজ ট্রিট দিচ্ছেন কেন? অধরা, তুমি এই বিষয়ে কি কিছু জানো? মানে স্যার তোমাকে কিছু বলেছেন কি? না, জানি না। চলো যাই ক্যান্টিনে। অফিসের সবাই ক্যান্টিনে এসে হাজির হল। রাইসা দিয়াকে বলল, দিয়া, কিছু কি বুঝতে পারছিস? মানে কেন আজ এই ট্রিট দেওয়া হচ্ছে? না রে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, স্যার তো আগে কখনো এমন ধরনের পার্টি দেননি। তাহলে আজ কেন? জানি না। আশেপাশের স্টাফরাও এ বিষয়ে কথা বলতে ব্যস্ত। এমন সময় সেখানে আসিফ এসে বলল, আরে, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চেয়ারে গিয়ে বসো।
যাও যাও। রাইসা, দিয়া, যাও গিয়ে বসো। সুফিয়া, চেয়ারে বসো গিয়ে। অধরা, তুমিও যাও। অধরা একটা চেয়ারে গিয়ে বসল। সুমাইয়াও অধরার সাথে বসতে যাচ্ছিল কিন্তু আসিফ এসে বাধা দিল। সুমাইয়া, কি? বলছি, তুমি কোথায় বসছ? কেন? না, মানে বলছিলাম যে, চলো একসাথে বসি। না, আমি অধরার সাথে বসব। তুমি যাও। প্লিজ। চলো না আজ একসাথে বসি। অধরা এবার সুমাইয়াকে বলল, সুমাইয়া, আসিফ যখন এতবার করে বলছে তাহলে বসো ওর সাথে। কি সমস্যা? অধরা, তুমি। সুমাইয়াকে বাধা দিয়ে আসিফ বলল, ওই তো অধরাও এবার বলে দিয়েছে। তাহলে চলো। সুমাইয়া আর কথা না বাড়িয়ে আসিফের বসল। অন্যদিকে রাইসা আর দিয়া আরেকটা টেবিলে গিয়ে বসল। দিয়া, শোন। হুম, বল। আচ্ছা, আমাদের এই আফনান স্যার গত 1 বছর ধরে কোথায় ছিল বলতো? কেন? না, মানে অফিসে তো তাকে দেখা যেত না। কিছু জানিস নাকি? শুনেছিলাম স্যারের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছিল। তাই স্যার তার ফ্যামিলিকে টাইম দিচ্ছিলেন। কিন্তু তুই হঠাৎ আজ ওইসব জানতে চাইছিস কেন? আরে, অনেক দিন থেকেই এই প্রশ্নটা মাথায় ছিল। কিন্তু তোকে জিজ্ঞাসা করতেই ভুলে যায়। আজ ফাইনালি তোকে জিজ্ঞাসা করতে পারলাম। কিছুক্ষণ পরে সবাইকে পেস্ট্রি সার্ভ করা হচ্ছে। আসিফ একটা পেস্ট্রি সুমাইয়াকে দিতে গেলে সুমাইয়া ওকে নিষেধ করে বলল, না আসিফ, আমাকে পেস্ট্রি দিও না। কেন? তুমি হয়তো ভুলে গেছ, আমি মিষ্টি পছন্দ করি না। আসিফ মনে মনে ভাবল, এই রে, আমি তো ভুলেই গেছিলাম। সত্যিই তো, সুমাইয়া মিষ্টি পছন্দ করে না। কিন্তু আজ এই পেস্ট্রি না খেলে যে স্যারের প্ল্যানটা সফল হবে না। এবার আমি কি করি? না না, সুমাইয়াকে আজ এই পেস্ট্রি খেতেই হবে। আসিফ, কি হলো তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। কিন্তু বলছিলাম যে, একটু খেয়ে নাও। দেখো, আমি তো আর এই ট্রিট দিচ্ছি না। স্যার দিচ্ছেন। যদি না খাও তাহলে বুঝতেই পারছো, স্যারের চোখে পড়ে যাবে তুমি। তো আচ্ছা ঠিক আছে। দাও। সবাই পেস্ট্রি খাচ্ছে। কিন্তু আসিফ সুমাইয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? ওভাবে তাকিয়ে কি দেখছ? না না, কিছু না। খাও। মনে মনে ভাবল, একবার খেয়েছে। আরও 2 বার খেলেই সেটা পেয়ে যাবে। খেলো খেলো, আরও একবার খেলো। আর একবার খাও সুমাইয়া। আর একবার। খেয়েছে খেয়েছে, হ্যাঁ খেয়েছে। কিন্তু এ কি? আংটি কই? আংটি পাইনি ও। সুমাইয়াকে বলল, কিছু কি পেয়েছ? কই না তো। কি পাবো? আসিফ মনে মনে ভাবল, কিছু পাইনি?
তা কি করে হতে পারে? আমি তো আংটিটা এই পেস্ট্রিতেই রেখেছিলাম। তাহলে ও পেল না কেন? এমন সময় সুমাইয়া জোরে জোরে কাশতে লাগল। সুমাইয়া, কি হলো? আমার গলায় কিছু একটা আটকে গেছে। কি? ও মাই গড! এটা আমি কি করে ফেললাম? পাশের টেবিল থেকে অধরা বলল, কি হয়েছে আসিফ? তুমি এমন করছো কেন? আর সুমাইয়া, তোমারই বা কি হলো? অধরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওকে প্রপোজ করব বলে ওর পেস্ট্রির মধ্যে আংটি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ওই আংটিটা তো ওর গলায় আটকে গেছে। আমি এবার কি করব? সুমাইয়া, আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কেউ তাড়াতাড়ি কোনো ডাক্তারকে ডাকো। সুমাইয়া, সুমাইয়া, তুমি এখানে থাকো, আমি কোনো ডাক্তার নিয়ে আসছি। কথাগুলো বলে আসিফ সেখানে থেকে উঠে চলে যেতে লাগল। কিন্তু উঠে কোথাও যাওয়ার আগেই সুমাইয়ার পায়ে বাধা পেয়ে আসিফ নিচে পড়ে গেল। আসিফের এভাবে পড়ে যাওয়া দেখে সুমাইয়া হাসতে লাগল। আসিফ অবাক চোখে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছ? তোমার আংটিটা আমার গলার কোথায় আটকে গেছে সেটা দেখছ? হা হা হা। টেবিলের এক পাশ থেকে একটা আংটি বের করে আসিফের সামনে দেখিয়ে বলল, দেখো তো এটা সেই আংটি কিনা। আসিফ সুমাইয়ার কাছ থেকে আংটিটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে, তোমার গলায় এটা আটকে যায়নি? না তো। আমি তো একটু মজা করছিলাম। পেস্ট্রির প্রথম বাইট খাওয়ার সময়ই আংটিটা পেয়ে গেছিলাম। কি? তুমি এত বড় নাটক কিভাবে করতে পারলে আমার সাথে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমার গলায় আংটি আটকে গেছে দেখে আমার জান গলায় এসে গেছিল। আর তুমি কি না? আসিফ, রিল্যাক্স। আমি তো শুধু এটা দেখতে চাইছিলাম যে আমার কিছু হলে তোমার অবস্থা কি হবে। আসিফ, ভালোবাসা অনুভব করার মধ্যে যে ভালো লাগাটা আছে সেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। আমি সেই অনুভবটাই পেতে চেয়েছিলাম। আসিফ এবার সুমাইয়াকে জড়িয়ে ধরল আর বলল, আর কখনো এমন করবে না তুমি। কথা দাও। সুমাইয়াও আসিফকে জড়িয়ে ধরল আর বলল, কথা দিলাম। এমন সময় আফনান আর অনা সেখানে এলো। অনা সুমাইয়াকে বলল, সুমাইয়া, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটাকেই আসিফ যেন স্বপ্ন করে ফেলেছে। এই স্বপ্ন তাই আর বাস্তবে পাবার ইচ্ছে তার আর হয় না। আফনান একটা জানালার পাশে গিয়ে বলল, সময়টা একটু তাড়াতাড়িই চলে যাচ্ছে বলে মনে হয় আসিফের। দ্রুততার সময়। দ্রুততার সময় এবং ব্যস্ততার সময়। প্রায় সেভাবে হুট করে তোমার প্রেমে পড়ার সময়টাও খুব দ্রুত ছিল। অথচ ব্যস্ততার দোহাই দিয়ে ভুলতে চাইবার সময়টা কেন জানি আসিফ বের করতেই পারছে না। মাঝে মাঝে আনমনেই কল্পনায় তাই তোমাকে অনেক প্রশ্ন করে সে। আচ্ছা সুমাইয়া, তুমি কি জানো তুমি এ ছেলেটার চোখের প্রথম? ও শেষ অভিমানী? যদি জানো তবে খোলা চোখে কখনো আকাশ রেখো ওই ছেলেটার চোখে। দেখবে একটু করে মেঘ সবসময় তোমার জন্য তোলা আছে, তোমাকে পাবার সুখে কিংবা না পাবার অসুখে। সুমাইয়া, এই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসার আর পরীক্ষা নিও না। ওকে হ্যাঁ বলে ওর ভালোবাসার যথার্থ সম্মান দাও। আসিফ, জি স্যার। আসিফ এবার সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসল আর ওর সামনে আংটি ধরে বলল, গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি। সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভালো লাগে শুধুই তোমাকে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে। শোনো, ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারবে না এই ছোটখাটো ঝগড়াগুলোকে ভুলে গিয়ে আমায় ভালোবাসতে? আমাকে বিয়ে করতে পারবে না তুমি? হ্যাঁ 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 পারব। সুমাইয়া এবার তার ডান হাতটা সামনে এগিয়ে দিল। আসিফ সেই আংটিটা সুমাইয়াকে পরিয়ে দিল। আই লাভ ইউ সুমাইয়া। আই লাভ ইউ টু। আফনান ওদেরকে লক্ষ্য করে অনাকে বলল, অনা, আমাদের অফিসে যে এত সুন্দর একটা কাপল আছে আমরা তো সেটা আগে জানতামই না। আফনানের কথা শুনে সবাই হাসল। আসিফ সবাইকে চুপ করিয়ে বলল, সুমাইয়া, তুমি যদি ভেবে থাকো এইসব কিছু আমি করেছি বা আমার প্ল্যান, তাহলে তুমি ভুল ভাবছ। আসলে এই সব কিছু আফনান স্যার নিজে করেছেন আমাদের জন্য। আমি জানি সেটা। প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার এটা দেখে বেশি ভালো লাগলো যে তুমি সত্যিটা স্বীকার করেছ। সবাই অনেক খুশি অফিসে। সবার মনের মধ্যে আনন্দের ধারা বইছে। অধরা একটা ফাইল সাইন করানোর জন্য আফনানের কেবিনে যাচ্ছিল। পথে দেখা হয়ে গেল রহিম চাচার সাথে। চাচা, আপনি কোথায় যাচ্ছেন? এই কফিটা আফনান বাবারে দিতে যাচ্ছি। ওহ চাচা, এটা আপনি আমাকে দিয়ে দেন। আমি স্যারকে দিয়ে দেব। আমি স্যারের কাছেই যাচ্ছিলাম। আচ্ছা নাও। অধরা কফিটা নিয়ে আফনানের কেবিনের দিকে গেল। কিন্তু কেবিনের দরজার কাছে গিয়ে অধরা থেমে গেল। কারণ ও কিছু একটা শুনতে পেল। চলবে।